গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোয়ান তার বাবাকে বাঁচানোর জন্য পালাচ্ছিল। আমাদের গল্পের নায়ক ইয়ানজি তখন তার বাবার উপর তীর শুট করে। ইয়ানজি দেখতে শুরু করে রোয়ান তার বাবাকে বলছিল উঠতে, কিন্তু তার বাবা বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমার জীবিত থাকতে হবে। কিন্তু রোয়ান অনেক বেশি কান্নাকাটি করছিল তার বাবার জন্য। ইয়ানজি তখন তাকে বলে আমি তোমাকেও তোমার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপর সে তার ওপর একটা তীর শুট করে। এসব স্বপ্ন দেখে রোয়ানের ঘুম ভাঙে। তখন সে তাড়াতাড়ি করে তার মেয়েটকে জিজ্ঞেস করে বাবা কোথায়। তখন দাসী বলতে শুরু করে সে তো এখনো বাসায় আসেনি। রোয়ান তখন ভাবতে শুরু করে 2 দিন পর লড়াই থেকে ইয়ানজি ফেরত আসবে, তার বাবা এবং ভাই সেখানেই মারা যাবে। যুদ্ধে লড়াই করার কারণে সে তার পায়ে আঘাত পাবে এবং সে কখনোই আর দাঁড়াতে পারবে না। এই কারণে আমার বাবা তার সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। যখন আমার বিয়ে অন্য কারোর সাথে হতে নিবে তখনই সে সেখানে এসে সবাইকে মেরে ফেলবে। এসব ভেবে রোয়ান এখন অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর তার আঙ্কেল ঘাবড়ে চলে আসে আর বলতে শুরু করে ইয়ানজি ফেরত চলে এসেছে, তার পুরো পরিবার সেই লড়াইয়ে মারা গেছে, তার পরিবারের সেই শুধু বেঁচে আছে। তখন সে চিন্তায় পড়ে যায় আর ভাবে সে এত তাড়াতাড়ি চলে এসেছে, তার তো 2 দিন পরে আসার কথা ছিল। রোয়ান এখন ভাবে এখন বাবাকে থামাতে হবে, সে যাতে এঙ্গেজমেন্ট আবার ভেঙে না দেয়। আঙ্কেল তখন বলতে শুরু করে তোমার বাবা চাচ্ছে তোমার এঙ্গেজমেন্ট তার সাথে ভেঙে দেওয়ার জন্য। রোয়ান তখন তাড়াতাড়ি করে তার বাবার সাথে দেখা করার জন্য চায়। তার বাবা তখন তাকে বলে সে একেবারে ডিসেবল হয়ে গেছে, তাই আমি তার এঙ্গেজমেন্ট তোমার সাথে ভেঙে দিব। রোয়ান তখন অনেক চিন্তায় পড়ে যায় আর তার বাবাকে বলতে শুরু করে বাবা দয়া করে এই বিয়ে আপনি ভাঙবেন না। কিছুক্ষণ পর ঘোষণা দেওয়া হয় যে ইয়ানজি ফেরত চলে এসেছে। তখন তারাও তাকে দেখতে শুরু করে। রোয়ান দেখতে পায় সে তো অনেক বেশি আহত, তাছাড়া তার পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছে। তার সাথে সে তার ফ্যামিলি মেম্বারদের ট্যাবলেটও সাথে নিয়ে এসেছিল। ইয়ানজি তখন বলতে শুরু করে লড়াই করতে গিয়ে আমার বাবা ভাই সবাই মারা গিয়েছে। ইম্পেরিয়রের কাছ থেকে অর্ডার আসে যে তুমি অনেক ভালো লড়াই করেছো, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো। ইয়ানজি বলে ইম্পেরিয়রকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। তারপর ইয়ানজিকে চেয়ারে বসানো হয়। সব কিছু আবার রোয়ান দেখছিল। রোয়ান যখন তার চেহারা দেখে তখন তার স্বপ্নের কথা মনে পড়ে, কিভাবে সে তার বাবাকে এবং তাকে মেরে ফেলেছিল। রোয়ান তখন ভাবে ইয়ানজি অনেক বেশি ডেঞ্জারাস, আমি আমাদের বিয়ে ভাঙবো না, কিন্তু বিয়ে করার পর আমি তাকে মেরে ফেলবো। রোয়ান তার বাবাকে বলছিল বাবা তুমি এঙ্গেজমেন্ট ভাঙবে না, এটা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে, আমি তাকে বিয়ে করব। হঠাৎ করে সেখানে কয়েকজন কিলার এসে আক্রমণ করে দেয়। তারপর সেখানে তারা ফাইট করতে শুরু করে। রোয়ান তখন ভাবছিল আমি এখন ইয়ানজিকে সাহায্য করব যাতে সে আমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু সে যাওয়ার পর সে উল্টো পড়ে যায়। তারপর ইয়ানজি তাকে উল্টো বাঁচায়। তার সামনে যতগুলো কিলার ছিল ইয়ানজি খুব সহজেই তাদেরকে মেরে ফেলে। ইয়ানজি তারপর রোয়ানকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ফলো করছো, আর তুমি আমাকে বাঁচানোর জন্য কেন নিজের জীবন বাজি রেখেছিলে। রোয়ান তাকে বলে আমি আপনার প্রতি অনেক বেশি ইমপ্রেস, আমি আপনাকে মরতে দেখতে পারবো না। ইয়ানজি তখন তাকে বলে তোমার তো নিজেকে অনেক বেশি দুর্ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি আমার মতো ডিসেবল ম্যানকে বিয়ে করতে চলেছ। রোয়ান তাকে বলে এরকম না, আমি তো আরো বেশি আপনার প্রতি ইমপ্রেস। কিছুক্ষণ পর সেখানে স্টেপ বোন এবং স্টেপ মাদার চলে আসে। স্টেপ মাদার তাকে বলতে শুরু করে আমাদের না বলেই তুমি এখানে দৌড়ে চলে এসেছো। ইয়ানজি তখন তাকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। রোয়ান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে সেখান থেকে চলে যায়। তারপর তার স্টেপ বোন বলতে শুরু করে তুমি এখানে দৌড়ে এই কারণে এসেছো যাতে এই ডিসেবল ম্যানকে তোমার বিয়ে করতে না হয়। ইয়ানজি তো এখন সারা জীবনে আর কখনোই হাঁটতে পারবে না, তুমি এখন বাবাকে কথাই বলতে এসেছিলে যাতে বিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়। রোয়ান তখন বলে আমি এরকম কোনো কারণে এখানে আসিনি, আমি তো তার উপর অনেক বেশি গর্ব করি। ইয়ানজি তো আমাদের কান্ট্রির জন্য লড়াই করতে গিয়েছে, যদিও হেরে গেছে, কিন্তু সে সাহসিকতার পরিচয় দিয়েছে। আর এই বিয়ে ইম্পেরিয়র অর্ডার ছিল, আর তুমি এই ব্যাপারে কথা বলছো, তুমি জানো এই কারণে তোমার শাস্তিও পেতে হতে পারে। তখন তার স্টেপ মাদার তার মেয়েকে থাপ্পড় লাগিয়ে দেয়, আর সে তার নিজের মেয়েকে বলে তার বিয়ের ব্যাপারে আর কোনো কথা তুমি বলবে না। অন্যদিকে রোয়ান যখন ক্যারিসের মধ্যে ছিল তার শরীর অনেক খারাপ হচ্ছিল, আর সে তার মেয়েকে বলছিল এখন আমরা মেডিসিন নেওয়ার জন্য যাব। তার মেয়ের তাকে জিজ্ঞেস করছিল ম্যাডাম আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন। রোয়ান তখন ভাবছিল ইয়ানজির দাদি অনেক বেশি অসুস্থ, তাকে ঠিক করার জন্য আমি সবার আগে সে জড়িবুটি নিয়ে যাব। অন্যদিকে আমরা ইয়ানজিকে দেখতে পাই সে ফেরত চলে গিয়েছিল বাসায়। সে বাড়িতে তো ফেরত গিয়েছে, কিন্তু সে তো হেরে এসেছে। ইয়ানজি বাসায় গিয়ে তার দাদিকে বলে বাবা এবং 3 ভাই তারা মারা গেছে। তাকে দেখে তার দাদি অনেক স্যাড হয়। তারপর সে সব ট্যাবলেটের কাছে যায়, তার 3 জন নাতি মরে গেছে এবং তার
ছেলেকেও সে হারিয়ে ফেলেছে। দাদি সব ট্যাবলেটসগুলো দেখে অনেক বেশি কান্না করতে শুরু করে আর সে ইয়ানসিকে বলে, সবাই যখন মারা গেছে কেন তুমি জীবিত ফিরেছ? তারপর সে তাকে মারতে শুরু করে আর বলে, তুমি হচ্ছে একজন ইভিল স্পিরিট, তুমি আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছ, তোমাকে তো আগেই মেরে ফেলা উচিত ছিল। কিছুক্ষণের মধ্যে তার দাদি অজ্ঞান হয়ে যায়। তার দাদি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সে তখন একজন দাসীকে বলে, তাড়াতাড়ি করে যাও এবং ডাক্তার ডেকে নিয়ে আসো। তার দাদির এখনো জ্ঞান ফেরেনি, সে তার বাসায় বসেছিল। ডাক্তার তার দাদিকে চেক করার পর বলে তাকে বাঁচানোর জন্য 1000 বছর পুরনো একটা জড়িবুটির দরকার। সেখানে ইয়ানসিকে একজন সৈন্য বলে, কিছুক্ষণ আগে সেই জড়িবুটি আপনার ফিয়ন্সে কিনে নিয়ে গেছে। ইয়ানসি তখন ভাবতে শুরু করে যে মেয়েটাকে আমি কিছুক্ষণ আগে বাঁচিয়েছি সে কিনে নিয়ে গেছে। পরের সিনে রুইয়ানকে তার বাবা বলছিল, তুমি এই বিয়েতে একদমই খুশি থাকতে পারবে না, সে এখন ডিসেবল হয়ে গেছে। রুইয়ান তখন তাকে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইয়ানসি চলে আসে। তখন সে ভাবতে শুরু করে, আমি ভাবতে পারিনি সে এত তাড়াতাড়ি এখানে চলে আসবে। রুইয়ানের বাবা তাকে দেখে বলতে শুরু করে, না বলে তুমি কেন এখানে এসেছো? ইয়ানসি তখন বলে, আমি অনেক ইমার্জেন্সির কারণে এখানে এসেছি, আমার দাদির শরীর অনেক বেশি খারাপ। রুইয়ান তখন বলে, আসার আগে তোমার একবার হলেও জানানো উচিত ছিল। ইয়ানসি তখন বলে, আমার দাদির শরীর অনেক বেশি খারাপ, তাকে বাঁচাতে হলে তুমি যে জড়িবুটিটা এনেছো সেটা দরকার, সেটাই একমাত্র যেটা তার জীবন বাঁচাতে পারে। তার অ্যাটিটিউড দেখে রুইয়ান ভাবতে শুরু করে, সে আবার আমাকে সন্দেহ করছে না তো? ইয়ানসি তখন বলে, যে কোনো মূল্য দিতে আমি রাজি আছি। রুইয়ানের বাবা তখন বলে, আমি তোমার শরীর থেকে রক্ত পড়তে দেখতে চাই। রুইয়ান তাকে দেখছিল, সে যখনই তার হাত কাটতে যাবে তখনই রুইয়ান তার হাত ধরে ফেলে। সে চাকু ধরে আর বলে, তোমার এরকম করার কোনো দরকার নেই, আমি জড়িবুটি দেওয়ার জন্য রাজি আছি। তার বাবাও তার বিহেভিয়ার দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। রুইয়ানের বাবা তখন আবারও বলতে শুরু করে, আমরা তোমাকে জড়িবুটি দিয়ে দেব, কিন্তু তার বদলে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে হবে। ইয়ানসি রুইয়ানকে দেখছিল। রুইয়ান তার বাবাকে বলছিল, আমরা এরকম করতে পারি না, এটা হচ্ছে ইম্পেরিয়র অর্ডার, আমাদের বিয়ে যেহেতু ইম্পেরিয়র ঠিক করেছে তাই আমাদের বিয়ে করতেই হবে। আর আমি তাকে জড়িবুটি এ কারণে দিচ্ছি যাতে তার গ্র্যান্ডমা বেঁচে থাকে, তার অবস্থা নাকি খুবই খারাপ। সে তখন জড়িবুটি দিয়ে দেয়। পরে সিনে ইয়ানসি যখন বসেছিল তখনই একজন এসে বলে, গ্র্যান্ডমা ঠিক হয়ে গেছে, সেই জড়িবুটির কারণে সে এখন একেবারে সুস্থ, তার জ্ঞান ফিরেছে। ইয়ানসি বলে, ঠিক আছে, এখন ওই মেয়েটার উপর নজর রাখো, আমার তাকে অনেক বেশি অদ্ভুত লাগে। তার আঙ্কেল তাকে বলে, কেন? তখন সে বলে, আমার মনে হচ্ছে তার অন্য কোনো মোটিভ রয়েছে। অন্যদিকে রুইয়ানকে তার বাবা বলছিল, সে ডিসেবল, সে তোমাকে সুখ দিতে পারবে না, তাকে বিয়ে করলে তোমার জীবন শুধু কষ্টেরই হবে। তখন সে বলে, না বাবা, আমি এই বিয়ে করব। তখন সে ভাবছিল, বাবা এই বিয়ে আমি তোমার জন্যই করছি, আমি তোমাকে বাঁচাতে চাই। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইম্পেরিয়র ওরা দুজনের কাছে গিয়েছিল। রুইয়ানকে বলা হচ্ছিল তার বিয়ে এখন ইয়ানসির সাথে হবে, আর ইয়ানসিকে বলা হচ্ছিল এখন তোমার বিয়ে রুইয়ানের সাথে হবে। রুইয়ান তখন ইম্পেরিয়র অর্ডার অ্যাকসেপ্ট করে নেয় আর সে সবাইকে বলে, আমি আমার হাজবেন্ডকে সব সময় সাপোর্ট করব। অন্যদিকে আমরা ইয়ানসিকে দেখতে পাই, তাকে পুরস্কার দেওয়া হচ্ছিল কারণ সে যুদ্ধের মধ্যে অনেক কষ্ট করেছে। তারপর আমাদের বিয়ের দিনের সিন দেখানো হয়, যেখানে রুইয়ানকে অনেক সুন্দরভাবে বউ সাজানো হচ্ছিল। মেড রুইয়ানকে বলছিল, ম্যাডাম আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আপনার হাজবেন্ড ডিসেবল, এটা অনেক কষ্টের একটা ব্যাপার। রেডি হওয়ার পর সে বাইরে আসে, তাকে এত বেশি সুন্দর লাগছিল, তার স্টেপ সিস্টার তো অনেক বেশি জেলাস হচ্ছিল। রুইয়ান তখন বাইরে আসে এবং তার বাবাকে গুড বাই জানায়। সে অনেক বেশি ইমোশনাল হচ্ছিল কারণ সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। তার সামনে থাকা তার মেয়েরও কান্না করতে শুরু করেছিল। রুইয়ানের বাবা তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি নিজের খেয়াল রেখো। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই ড্রামাটার মধ্যে তাদের দুজনের সম্পর্ক অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরের সিনে রুইয়ান ইয়ানসির জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল, আমাকে সব পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। রুইয়ান তার হেয়ার পিন বের করে আর ভাবে, কেউ যদি আমার উপর অ্যাটাক করে তাহলে আমি তাকে অ্যাটাক করে দিব। মেয়েড এসে তাকে বলে, মাস্টার তো গোসল করছে। রুইয়ান তখন ভাবছিল সে এখন গোসল করতে চলে গেছে। সে তখন চুপি চুপি তাকে দেখছিল আর ভাবছিল, এখন আমার কাছে সুযোগ আছে, এখন কি আমি তাকে মেরে ফেলবো? কিন্তু রুইয়ান কোনো কিছু করার আগেই পেছন থেকে আরেকজন মেয়েটা আসে তাকে মারার জন্য, কিন্তু সেই মেয়েটি কোনো কিছু করতে পারে না। ইয়ানসি তাকে মেরে ফেলে আর তার গার্ডকে বলে, তাকে নিয়ে যাও এবং কুকুরদেরকে খাইয়ে দাও, তার অনেকগুলো শত্রু রয়েছে, তাই যে কোনো সময় যে কেউ তাকে হামলা করতে পারে, তাই তাকে সব সময় প্রস্তুত থাকতে হয়। দূর থেকে সব দেখে রুইয়ান ভাবছিল তাকে মারা এত সোজা হবে না। সে ভাবে সেখান থেকে এখন চলে যাবে, কিন্তু
ইয়ানজি আগেই বুঝতে পারে, সে তাকে টেনে তার কাছে করে ফেলে আর সে রুইয়ানকে বলে তুমি দূর থেকে সবকিছু দেখে ফেলেছো তাই না। ইয়ানজি তখন বলে তুমি যদি রিগ্রেট ফিল করো তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে দেব, তোমাকে আমি একেবারেই মুক্ত করে দিব। রুইয়ান তাকে বলে না, এরকম কোনো ব্যাপার না, আমি তো অনেক বেশি গর্ব করি, তুমি লড়াই করতে গিয়েছিলে। ইয়ানজি তাকে দেখছিল। অন্যদিকে আমাদের গ্র্যান্ডমাকে দেখানো হয়, তার অবস্থা অনেক খারাপ ছিল, সে পাগলের মতো করেছিল আর সে তার পুত্রবধূকে বলছিল তুমি সবাইকে মেরেছো তাই না। তার পুত্রবধূ অনেক ভয় পাচ্ছিল আর ভাবছিল সে আবার আমার উপরই নাইটেক করে বসে। রুইয়ানে সে সবকিছু দেখতে পায়, সে ভাবছিল গ্র্যান্ডমা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইয়ানসিকে দেখে তার দাদি প্রথম মনে করে এটা তার ছেলে। সে যখন তার কাছে আসে তখন সে বলে তুমি তো আমার ছেলে নও, তোমার কারণেই তারা সবাই মারা গেছে। গ্র্যান্ডমা তখন তাকে অ্যাটাক করতে চায় আর বলতে শুরু করে তোমার কারণে সবাই মরেছে, তোমার কারণে আমার সব গ্র্যান্ড চাইল্ডরা মারা গেছে। রুইয়ান তখন খেয়াল করে তার গ্র্যান্ডমা তার উপরে অ্যাটাক করে দিয়েছে আর সে সরেওনি। তার দাদি এখনো সবকিছুর দোষ তার উপরই দিচ্ছিল। কিছুক্ষণ পর দাসীরা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। রুইয়ান যখন ইয়ানজির এরকম অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। সে যেহেতু অনেক বেশি আঘাত পেয়েছিল তাই রুইয়ান তার কাছে আসে আর বলে আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, আমাকে তুমি দাও না, তুমি তো অনেক বেশি আহত হয়ে গেছো, দাও আমি লাগিয়ে দেই। রুইয়ানকে দেখার কারণে সে তাড়াতাড়ি করে তার শার্ট ঠিক করে ফেলে। তার চেহারা দেখার কারণে আবারও রুইয়ানের সেই আগের কথাগুলো মনে পড়ছিল। ইয়ানজি তখন জামা খুলে তাকে অনেকগুলো আঘাত দেখায় আর বলে তুমি যদি এখনো রিগ্রেট ফিল করো আমাকে বলতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। রুইয়ান তাকে এবারও বলে আমি ডিভোর্স নিতে চাই না, আমি একটু রিগ্রেট ফিল করছি না, আমার হাত ব্যথা করছে। ইয়ানজি তখন তার হাত ছেড়ে দেয়। পরের সিনে গার্ড ইয়ানজিকে বলছিল আমার মনে হয় ম্যাডাম আপনাকে অনেক বেশি পছন্দ করে, এই কারণে সে আপনাকে বিয়ে করেছে, আমার তো মনে হচ্ছে সে আপনাকে অনেক বেশি লাইক করে। তখন ইয়ানজি বলে তুমি এত তাড়াতাড়ি তাকে বিশ্বাস করছো। গার্ড তখন তাকে বলে আমার তো এরকমই মনে হচ্ছে। ইয়ানজি তখন বলে মনে রাখবে কেউই চায় না যে আমি জীবিত থাকি, আমার সম্পূর্ণ পরিবার মারা গেছে, শুধুমাত্র আমি ফিরে এসেছি, আমার শত্রুরা চাইবে আমাকে মেরে ফেলতে, তাই আমি তাকে বিশ্বাস করতে পারবো না, সেও যদি তাদের মধ্যে কেউ হয়। পরের সিনে আমরা দেখতে পাই রাতে রুইয়ান ঘুমাতে পারছিল না, সে এখনো ইয়ানজির কথাই ভাবছিল, তার কষ্টের কথা ভাবছিল। ইয়ানজিকে সবাই কিরকম ভাবে ট্রিট করছে সবকিছু দেখে তার খুবই খারাপ লাগছিল। সকালে সে তার মেয়েকে জিজ্ঞেস করে, মেয়ের তখন বলে আপনি আমাকে টাকা দিয়েছিলেন লোকদের কাছ থেকে তার ব্যাপারে জানার জন্য। মাস্টার ইয়ানজিকে সবাই ইভিল স্টার বলে। ছোট থেকে সবাই তাকে অনেক বেশি বুলি করতো, টর্চার করতো এবং তাকে অনেক খারাপ খারাপ কথা বলতো। কিছুক্ষণ পর সেখানে আঙ্কেল আসে আর বলে আপনি দয়া করে সেকেন্ড মিসকে দেখুন, সেকেন্ড মিসের হাজবেন্ডও সেই যুদ্ধে মারা গেছে। সে তারপর যায় তাকে দেখার জন্য। সেকেন্ড মিস নিচে বসে কান্না করছিল আর বলে তুমি আমাকে সাহায্য করো, আমার এত টাকা ফেরত দিতে হবে। রুইয়ান তাকে বলে আমি আমার ডাউরি বিক্রি করে তোমাকে সাহায্য করব, সে তাকে বিশ্বাস করায়। এই সব কিছু আবার ইয়ানজিকে তার গার্ড বলছিল। ইয়ানজি তার গার্ডকে বলে সে তার ডাউরি বিক্রি করে তাদেরকে সাহায্য করবে বলেছে। গার্ড তখন তাকে বলতে শুরু করে আমি তো আপনাকে বলেছিলামই সে আপনাকে অনেক বেশি লাইক করে। ইয়ানজি তখন বলে আমি এখন চলতে পারি না, এর মানে এটা নয় যে এখন আমি সব মহিলাদের উপর সব বোঝা উঠিয়ে দেব, আমিও তাকে সাহায্য করতে চাই, দেখো কি করা যায়। তখনই সেখানে একটা ছোট বাচ্চা আসে যার নাম ছিল সান। বাচ্চাটি রুইয়ানকে বলছিল আপনি তাহলে আমার নতুন আন্টি, আপনি যদি ইয়ানজি আঙ্কেলকে পছন্দ করেন তাহলে আপনি ভালো আন্টি, আর যদি পছন্দ না করেন তাহলে আপনি খারাপ আন্টি। রুইয়ান ভাবছিল সে এসব কি বলছে, তখন মেড বলে সে তো ছোট বাচ্চা, সে যে কোনো কিছুই বলে ফেলে। বাচ্চাটা খুবই বেশি অ্যাটিটিউড নিচ্ছিল তাই সে তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাচ্চাটা তখন বলতে শুরু করে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এর মানে তুমি খারাপ আন্টি। ইয়ানজি তখন সেখানে আসে আর বলতে শুরু করে কি হয়েছে এখানে। সান তখন বলতে শুরু করে আঙ্কেল দেখো না আন্টি আমাকে ধাক্কা দিয়েছে। মেয়ের তখন বলতে শুরু করে তাকে ধাক্কা দেওয়া তোমার উচিত হয়নি, ইয়ান ফ্যামিলির একমাত্র ব্লাড লাইন সে। রুইয়ান তখন তার কাছে যায় আর তাকে বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম, সরি বাচ্চা আমি তোমার সাথে মজা করছিলাম, তুমি সেটাকে এত সিরিয়াস নিও না। ইয়ানজি তখন তাকে বলে তোমার এক জায়গায় আমার সাথে যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি হও। তাদেরকে ইম্পেরিয়র ইনভাইট করেছে। সে যখনই ক্যারিস থেকে নামতে নিবে সে পড়ে যেতে নেয়, তাকে ইয়ানজি ধরে ফেলে। প্যালেসের এক জায়গা থেকে রুইয়ান যখন যাচ্ছিল তখনই সে ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। সেখানে কেউ একজন বলছিল যে ইয়ানজি ড্রিঙ্কের মধ্যে তারা পয়জন মিশিয়ে দিবে। রুইয়ান তখন ভাবছিল আমার তাকে মারতে হবে না, তাকে তো কত মানুষই মারতে চায়। অনুষ্ঠানে ইম্পেরিয়র ইয়ানজিকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এই কারণে আমি তোমাকে ইনভাইট করেছি, আর তার বিয়ের জন্য তাকে শুভকামনা জানাচ্ছিল। আশেপাশে সবাই তাকে রাগী চোখে দেখছিল, কেউই চায় না যে সে জীবিত থাকুক। ইম্পেরিয়র নিজেও চায় না যে সে জীবিত থাকুক। রুইয়ান দেখছিল ইয়ানজির কাছে যে কাপ রয়েছে সেটার মধ্যে হয়তো পয়জন রয়েছে।
সে তখন ইয়ানসিকে বলে আমার তোমার কাপেরটা খেতে ইচ্ছে করছে, আমাকে সেটা দাও, তুমি আমারটা খাও, আমরা দুজনে কাপ বদলে ফেলি। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ইয়ানসি তাকে বলে এর কোনো প্রয়োজন পড়বে না। সে তখন শেডিং করে ফেলে। সেখানে মিনিস্টার তাকে রাগি চোখে দেখছিল আর সে ইম্পেরিয়রকে বলতে শুরু করে তার বিয়ে হয়েছে ভালো কথা, কিন্তু তাদের কারণে আমাদের দেশ এখন যুদ্ধে হেরে গেছে। সামনে থাকা একজন লোক তখন হাসতে শুরু করে। এই সব কিছু দেখে রুয়ানের বাবাও কিছু বলে না, সে ড্রিঙ্ক করছিল কারণ তার নিজেকে অনেক বেশি বেজ্জত লাগছিল। রুয়ান তখন বলে আমার হাজবেন্ড চলতে পারে না, কিন্তু সে অনেক বেশি হার্ডওয়ার্ক করে আর আমি তার উপর গর্ব করি কারণ সে তার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছে। ইম্পেরিয়র ভাবছিল তার ওয়াইফ তাকে কত বেশি সাপোর্ট করছে। রুয়ানের এসব কথা শুনে ইয়ানসি তো একেবারে ইমপ্রেস হয়ে যায়। তারা যখন যাচ্ছিল রুয়ান ভাবছিল আমি কি তাকে বলবো সে পয়জন খেয়ে নিয়েছে। রুয়ান তাকে দেখছে ভাবছে সে তো অনেক বেশি স্যাড হয়ে আছে, তাকে যদি এখন বলি তাহলে তো সে আরো বেশি কষ্ট পাবে। বাড়িতে আসার পর রুয়ান ইয়ানসিকে বলে আমি আমার রুমে চলে যাচ্ছি। তখন সে বলে আমি মেমোরিয়ালে থাকবো, তুমি যাও। তারপর সে মেমোরিয়াল রুমে চলে যায়। রুয়ান যখনই সেখান থেকে চলে যাবে তখনই সেখানে আঙ্কেল চলে আসে আর তাকে বলতে শুরু করে তুমি দয়া করে তাকে সাহায্য করো। ইয়ানসির পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র সেই জীবিত রয়েছে। মেমোরিয়াল টেবলেটে একটা ট্যাবলেট সে খালি রেখেছে তার ট্যাবলেটের জন্য, তুমি তাকে বাঁচাও। সে তার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে, সে যদি এত কষ্টে থাকে তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে, তুমি তাকে বাঁচাও। তারপর আমরা দেখতে পাই যে রুমের মধ্যে ইয়ানসি বসেছিল, সেই রুমে রুয়ান আসে একটা ওষুধ নিয়ে। রুয়ান ভাবছিল আমি যেভাবে পারি অ্যান্টিডোট তার মুখের মধ্যে দিয়ে দেব। তারপর সে নক করে ভেতরে ঢোকে। ইয়ানসিও তখন তাকে ভেতরে ঢুকতে বলে। ভেতরে ঢুকে সে তাকে বলতে শুরু করে তুমি এখানে অনেকক্ষণ ধরে বসে বিরক্ত ফিল করছো, আমি তোমার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি, সেটা যদি তুমি খাও তাহলে তোমার অনেক ভালো লাগবে। ইয়ানসি তখন বলে তুমি যেহেতু এটা আমার জন্য এনেছো তাহলে তুমি নিজে আমাকে সেটা খাইয়ে দাও। রুয়ান তখন এরকম ভান করে সে নিচে পড়ে যাচ্ছে, সে তখন নিচে পড়ার ভান করে তাকে সে ওষুধ খাইয়ে দেয়। রুয়ান এখনও বুঝতে পারেনি সেও তাকে পছন্দ করতে শুরু করেছে, তাকে সে এখন আর মারতে পারবে না। রুয়ান তখন উঠে তাকে বলতে শুরু করে তুমি অনেকক্ষণ ধরে এই রুমের মধ্যে রয়েছো, একটু বাইরে আসো, বাতাস খাও, অন্য লোকদের সাথে কথা বলো, ভালো লাগবে। সে তারপর চলে যেতে শুরু করে। ইয়ানসি ভাবছিল সে কি আমার ব্যাপারে টেনশন করছে। তার চলে যাওয়ার পর ইয়ানসি তার গার্ডকে ডাকে। গার্ড রুয়ানকে যেতে দেখতে শুরু করে। তারপর ইয়ানসি তাকে বলে পার্টির মধ্যে কি আমাকে পয়জন দেওয়ার চেষ্টা করেছে সেটা তুমি বের করো। এর মানে পয়জনের ব্যাপারে সে এখন জানতে পেরেছে। ইয়ানসি তখন সে অ্যান্টিডোট দেখতে শুরু করে। তখন সে সৈন্য বলছিল আমি জানি, তাই সে আপনাকে অ্যান্টিডোট দিয়ে গেছে কারণ সে আগে হয়তো বুঝতে পেরেছিল যে সে কাপের মধ্যে পয়জন রয়েছে, তাই তো সে পার্টিতে আপনাকে বলেছিল আপনার কাপ তাকে দিয়ে দিতে। তাছাড়া সে আপনাকে বলেনি যে আপনি পয়জন খেয়ে নিয়েছেন, সে আপনাকে ওষুধ দিয়ে গেছে। আপনি এভাবে এত বেশি টেনশনে রয়েছেন, এটা জানতে পারলে টেনশনে পড়ে যাবেন। বোঝাই যাচ্ছে ম্যাডাম আপনাকে কত বেশি পছন্দ করে। অন্যদিকে রুয়ান স্মাইল করছিল আর ভাবছিল তাকে যতটা খারাপ মানুষ বলে ততটা খারাপ সে কখনোই ছিল না। সে বুঝতে পারে ইয়ানজি আসছে, তাই সে তাড়াতাড়ি করে ঘুমানোর ভান করে। তার হেয়ার পিন নড়ছিল, তাই ইয়ানজি বুঝতে পারে সে ঘুমানোর নাটক করছে, কিন্তু তারপরও সে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। পরের দিন রুয়ান যখন রেডি হচ্ছিল তখনই তার মেয়েট বলছিল আপনি জানেন বাইরে ইয়ান পরিবারের বিরুদ্ধে কত কিছু বলা হচ্ছে। তখন সে চলে যায় সব মেয়েটদের কাছে আর বলে। সব সার্ভেন্টদেরকে ডাকার পর রুয়ান জিজ্ঞেস করে কে আমাদের ইয়ান ফ্যামিলির ব্যাপারে বাইরে এত কিছু গুজব ছড়াচ্ছে। কিছুক্ষণ পর সেখানে আঙ্কেল একজন সার্ভেন্টকে ধরে নিয়ে আসে আর বলে আমি আমার চোখে দেখেছি আর কানে শুনেছি সে অনেক গুজব ছড়াচ্ছিল আমাদের পরিবারের ব্যাপারে। সেকেন্ড লেডি তখন বলে আমি তোমাকে ভালো ভেবেছিলাম, ভাবতে পারিনি তুমি এরকম কিছু করতে পারো। রুয়ান তখন সব সার্ভেন্টদেরকে বলতে শুরু করে তোমরা যদি ইয়ান এবং ইয়ান ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু বলো বাইরে গিয়ে, তাহলে আমরা তাকে ধরে সেখানেই মেরে ফেলবো, মনে রাখবে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। তাই বাইরে কোনো কিছু গিয়ে বলবেন আমাদের পরিবার এবং ইয়ানজির ব্যাপারে। সানকে দেখানো হয় সে লুকিয়ে লুকিয়ে রুয়ানকে দেখছিল, রুয়ানও তাকে দেখে ফেলে। রুয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন আজকে স্কুলে যাওনি। সান এসে তাকে বলে আপনি তো সবাইকে অনেক ভালো শিক্ষা দিচ্ছেন। সান তাকে বলে সবাই আমাদের নিয়ে অনেক বেশি ব্যঙ্গ করে, এই কারণে আমি স্কুলে যাইনি। রুয়ান তাকে বলে কেউ যদি কোনো কিছু বলে তুমি তার বিরুদ্ধে কিছু না কিছু বলে দিবে। সান বলে সবাই আমাকে বলে আমার সব আঙ্কেলেরা মারা গেছে, যে আঙ্কেল বিয়ে করেছে সে এখন আমাকে আর ভালোবাসবে না, সে আন্টিও আমাকে ভালোবাসবে না। তখন সে বলে সবাই মিথ্যে কথা বলেছে, আমরা সবাই তোমার ব্যাপারে অনেক বেশি কেয়ার করি। সেকেন্ড ম্যাডাম তখন তাকে বলছিল তোমাকে অনেক বেশি ধন্যবাদ তাকে পৌঁছানোর জন্য। তারপর সে বলে জানো মাস্টারের বডি না আনা হয়েছে। তখন সে বলে হ্যাঁ আমি জানি।
সে রুয়ানকে বলে আজকেই নাকি সেটা দাফন করা হবে। রুয়ান তখন ভাবছিল মাস্টারের বডি এখন দাফন করা যাবে না, এটা হয়তো তাদের কোনো একটা চাল। রুয়ান তখন ভাবে আমার গিয়ে ইয়ানসিকে থামাতে হবে, সে যাতে তাকে দাফন করতে না দেয়। মাস্টার মানে এখানে ইয়ানসির বাবার কথা বলা হয়েছে। একজন মিনিস্টার ইয়ানসির কাছে আসে আর বলে দাফন করার সময় হয়ে গেছে। ইয়ানসি তাকে হ্যাঁ বলছিল, তখনই সেখানে রুয়ান চলে আসে। রুয়ান তাকে বলে সরি, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, আমার স্বপ্ন এসেছিল। মাস্টার স্বপ্নে এসে আমাকে বলেছিল 7 দিন পর তাকে দাফন করার জন্য। ইয়ানসিকে সে আবারও বলে আমি সত্য কথাই বলছি, আমাকে বিশ্বাস করো। মিনিস্টার রেগে যায় আর বলতে শুরু করে তুমি এসব কি আজব কথাবার্তা বলছো। ইয়ানসি তখন বলে আমার ওয়াইফ যখন বলছে সে মিথ্যে কথা বলবে না, তাই এখন আমরা দাফন 7 দিন পরেই করব। মিনিস্টার তখন বলে ঠিক আছে। সে তারপর মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। মিনিস্টারে চলে যাওয়ার পর সে যখন ইয়ানসির কাছে যায়, ইয়ানসি তখন বলে তুমি কি আমাকে পাগল মনে করেছো, আমি তোমার এসব কথা বিশ্বাস করব। রুয়ান তখন তাকে বলে আমি সত্য কথা বলছি, এটা আমি স্বপ্ন দেখেছিলাম। ইয়ানসি তখন তাকে বলে আমার মাথার উপর কি পাগল লেখা যে আমি তোমার কথা বিশ্বাস করব। রুয়ান তখন তাকে বলে আমরা একটা বেট লাগাই, সেই গাছের ফুল এখনো ফোটেনি, আমি তোমাকে বলছি সে গাছের ফুল এবার ফুটবে। ইয়ানসি তখন তাকে বলে তুমি কি সত্যিই বেট লাগাতে চাও, তখন সে বলে হ্যাঁ। রুয়ান তখন তাকে বলে যদি সেই ফুল ফোটে তাহলে আমাদের রিলেশনশিপও আগে যাবে, আমাদের রিলেশনশিপও সেখানে এগোবে। ইম্পেরিয়রের কাছে মিনিস্টার আসে। মিনিস্টার তাকে বলে তারা এখন বড়ি দিতে মানা করে দিয়েছে। ইম্পেরিয়র তখন বলে এটা তাদের পরিবারের বিষয়, এখানে আমাদের নাক না গলালেই ভালো হবে। ইম্পেরিয়র মনে মনে ভাবছিল সেই মেয়েটা কিছু না কিছু ঠিকই করবে। মিনিস্টারও সেখানে রুয়ানের ব্যাপারে ভাবছিল। পরে সিনে রুয়ান বাইরে আসে সে ফুলটা দেখার জন্য, যে গাছে ফুল এখনো ফোটেনি। রুয়ান ভাবছিল সেই ফুল নিশ্চয়ই ফুটবে, তখনই সেখানে দাসী চলে আসে আর বলে সান তার বন্ধুদের সাথে লড়াই করেছে। তারপর সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। সানকে কিছু ছেলেরা খারাপ খারাপ কথা বলছিল আর তাকে ফেলেও দিয়েছিল। তখনই সেখানে রুয়ান চলে আসে। সে সবার আগে সানকে ওঠায়। সান তারপর রুয়ানকে বলছিল আপনি যদি আরেকটু দেরি করে আসতেন তাহলে তো আমি তাদেরকে মেরেই ফেলতাম। তার কথা শুনে রুয়ান স্মাইল করে আর সে সবাইকে জিজ্ঞেস করে তোমরা কেন তার সাথে এরকম ভাবে ব্যবহার করছো। তখন সে বাচ্চাটা বলে তুমি কে, তুমি কেন এই কথা বলছো। রুয়ান তখন অনেক রেগে যায় আর বলতে শুরু করে সব বাচ্চারা এই জায়গায় পড়াশোনা করার জন্য এসেছে, তোমার পরিবার কি কোনো কিছু শিখায়নি তোমাকে, তুমি সবার সাথে এত খারাপভাবে ব্যবহার করছো। কয়েকজন বাচ্চা তখন ক্ষমা চাইতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে আরেকজন বাচ্চার মা চলে আসে। সেই বাচ্চাটা তখন তার মাকে বলতে শুরু করে দেখো সে আমাকে ক্ষমা চাইতে বলছে। রুয়ান তখন বলে বাচ্চারা যদি ভুল করে তাহলে তো বলবোই ক্ষমা চাওয়ার জন্য। ছেলেটির মা তখন বলে ও তুমি হচ্ছে ইয়ান ফ্যামিলির নতুন বধূ, তুমি কি ভেবেছো তুমি আমার ছেলের কাছ থেকে ক্ষমা চাওয়াবে। ইয়ান ফ্যামিলির সবাই লড়াই করতে গিয়েছিল কিন্তু তারা হেরে ফিরে এসেছে। তোমার কি মনে হয় তোমার কোনো ইম্পর্টেন্স আছে আমার সামনে, এখন তুমি আমাদের সামনে ক্ষমা চাইবে। দূর থেকে আমরা ইয়ানসিকে দেখতে পাই সে সবকিছুই দেখছিল। রুয়ান তখন তাকে বলে তোমাদের থেকে তো আমাদের ইয়ান ফ্যামিলি অনেক ভালো, কারণ তারা লড়াই করার জন্য দেশের জন্য প্রাণ দিতেও রাজি ছিল। তারা তোমাদের মতো বাসায় বসেছিল না, তারা সবাই যুদ্ধে গিয়েছিল। ইয়ানসি যে কিনা অনেক বেশি রেগেছিল তার রাগ একটু কমে তার কথা শুনে। রুয়ানের কথা শুনে সে মহিলা বলতে শুরু করে এখন আমি তোমাকে শিক্ষা দিব, তাহলে তুমি তোমার অবস্থান বুঝতে পারবে। রুয়ান তাকে বলে আমি হলাম ইয়ান পরিবারের বউ, তুমি যদি আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করো তার পরিণতি অনেক খারাপ হবে। মহিলাটি তখন বলতে শুরু করে আমি কি তোমাকে ভয় পাই নাকি। সে তার মেয়েকে বলে যাও এবং তাকে থাপ্পড় মারো। সেখানে তখন রুয়ানের মেয়ের সাথে সে মেয়ের ঝগড়া লেগে যায়। তারপর সে মহিলা আসে তাকে মারার জন্য, কিন্তু তখনই ইয়ানসি সেখানে তীর ছুঁড়ে মারে। এই কারণে সেই মহিলাটার হাত কেটে গিয়েছিল। তখন তার মেয়ে তার হাত দেখতে শুরু করে। ইয়ানসি তখন সে মহিলাকে বলে তুমি কি ভেবেছো ইয়ান ফ্যামিলির সবাই কি মারা গেছে, তুমি এরকমভাবে সবার সাথে বিহেভ করছো। সে অনেক রাগ দেখাতে শুরু করে আর বলে এখন তুমি তার কাছে ক্ষমা চাও। সেই মহিলা এখনো ক্ষমা চাইতে রাজি ছিল না, তাই সে তখন তার তরোয়াল বের করে। তরোয়াল বের করা হলে সে তখন অনেক বেশি ঘাবড়ে যায়। তখন এই সব কিছু আবার রুয়ান দেখছিল। রুয়ান ভাবে ঝগড়া তো অনেক বেশি বড় হয়ে গেছে, তাই সে তখন সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে এবং ইয়ানসির উপরে পড়ে যায়। মহিলাটি তখন বলতে শুরু করে আমি তো তাকে হাতও লাগাইনি, সে কিভাবে অজ্ঞান হয়ে গেল। ইয়ানসি তখন বলে আমার ওয়াইফের যদি কোনো কিছু হয় সব দোষ কিন্তু তোমার উপর যাবে, এটা ভেবে নিও। সান তখন বলতে শুরু করে আন্টির কি হয়ে গেল। ইয়ানসি বুঝতে পারে যে সে নাটক করছে, সানও বুঝতে পারে। পরে সিনে ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার বলে সে অনেক বেশি উইক, তাই সে অজ্ঞান হয়ে গেছে। সে যদি ভালোভাবে রেস্ট করে তাহলে সে ভালো হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর তখন রুয়ান উঠে যায়। ইয়ানসি রুয়ানকে বলে তোমাকে দেখে বোঝা যাচ্ছিল তুমি নাটক করছো, সানও তো বুঝে গিয়েছিল।
রুইয়ান তখন বলে আমার অ্যাক্টিং অনেক বাজে, তাই তো সবাই বুঝে ফেলেছে। তারপর সে ইয়ানজুকে বলতে শুরু করে, দেখো আমি বলেছিলাম না সেই ফুল ফুটবে, দেখো ফুল ফুটে গেছে। তারপর সে ইয়ানজুকে ইশারা করে সেই ফুল দেখাতে শুরু করে। ফুল ফোটা দেখে তো ইয়ানজু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অনেক বছর ধরে গাছ লাগানো হয়েছে কিন্তু কখনোই ফুল ফোটেনি। রুইয়ান এখন তাকে বলে, আমি এখন বেড জিতে গেছি, তাই এখন তোমার আমার কথা শুনতে হবে। 7 দিন পর্যন্ত মাস্টারের বডি প্রিজার্ভ করে রাখতে হবে। আর আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আমি তোমার জন্য জামা বানাবো, তাই তুমি এখন মাপ দিবে। রুইয়ান তাকে আরও বলে, আমি সবার জন্যই জামা কাপড় বানাচ্ছি, তোমার জন্য একটা বানাবো। তখন সে ভাবতে শুরু করে হয়তো সে অনেক বেশি লয়াল হবে, মনে হচ্ছে আমি তাকে বিশ্বাস করতে পারি। এখানে আমাদের এই ড্রামাটার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। ড্রামাটা যদি ভালো লাগে তাহলে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।